জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ভারতের শেয়ার বাজারে একের পর এক পতনের ঢেউ আশ্রে পড়ছে। প্রতিদিন সূচক নিচে নামছে আর বিনিয়োগকারীদের চোখে মুখে বাড়ছে আতঙ্ক। মাত্র এক সপ্তাহে নিফটি পড়ে গেছে 1% নিচে। অগাস্টের ডেটা দেখলে ছবিটা আরও ভয়াবহ, যেখানে একসময় নিফটি ছুঁয়ে গেছিল 25,000 পয়েন্ট, আস্থা নেমে এসেছে 24,800 নিচে। অনেকেই বলছে এটা হয়তো আসন্ন বড় কোনো পতনের শুরু। আর যদি সেটা সত্যি হয়, তাহলে তার ধাক্কা সরাসরি গিয়ে লাগবে ভারতের অর্থনীতিতে, এমনকি সাধারণ বিনিয়োগকারীদের পকেটে। তাই এখন লাখ টাকার প্রশ্ন, যে কেন এই পতন? ট্রাম্পের ট্যারিফের ভয়ে বিদেশি বিনিয়োগকারীদের ভারতের বাজার ছেড়ে চলে যাওয়াটাই কি এর একমাত্র কারণ? ভারতের অর্থনীতি সত্যি কি বিপদের মুখে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই পরিস্থিতিতে শেয়ারে বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ঠিক কতখানি নিরাপদ? আজকের এই ভিডিওটাতে আমরা এই সব প্রশ্নের উত্তর গভীরভাবে বিশ্লেষণ করব। তবে শুরু করার আগে একটা স্বীকারোক্তি, ভিডিওর মধ্যে একটা ছোট্ট প্রমোশনাল পার্ট রয়েছে। চ্যানেলের স্টাফ এবং এডিটিং খরচ চালানোর জন্য মাঝে মাঝেই আমাকে এটা করতে হয়। আশা করি বিষয়টা আপনারা সহানুভূতির সঙ্গে দেখবেন। তো চলুন শুরু থেকে শুরু করি। যেটা বলছিলাম, যে ভারতের শেয়ার মার্কেট ক্রমাগত ফল করছে, কিন্তু কেন এমন হচ্ছে? দেখুন, ভারতীয় শেয়ার বাজার আসলে অনেকগুলো ফ্যাক্টরের ওপরে নির্ভর করে চলে। তবে বিশেষজ্ঞদের মতে ভারত ও আমেরিকার মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ এবং ট্যারিফ এবং পাল্টা ট্যারিফ বসানোর জন্য ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর বা বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার মার্কেট থেকে টাকা তুলে নিচ্ছে। আর এর প্রত্যক্ষ ফল হিসেবেই ভারতের শেয়ার মার্কেটের এই পতন হচ্ছে। সহজভাবে বললে, বিদেশের বড় বড় বিনিয়োগ প্রতিষ্ঠান যেমন মিউচুয়াল ফান্ড হাউস, পেনশন ফান্ড, হেজ ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান যারা ভারতের মতো উদীয়মান বাজারে এসে শেয়ারে বা বন্ডে বিনিয়োগ করে, তাদেরকেই বলা হয় এফআইআই বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর। এরা সাধারণত খুচরো বিনিয়োগকারীদের মতো কয়েকটা শেয়ার কেনাবেচা করে না, বরং হাজার হাজার কোটি টাকার বড় অঙ্কে লেনদেন করে। তাই এদের কেনাবেচার সিদ্ধান্তে শেয়ার বাজারের ওপরে বড় সড়ো প্রভাব পড়ে। যদি এফআইআই প্রচুর পরিমাণে শেয়ার কিনতে শুরু করে, তাহলে বাজারে টাকা ঢোকে আর শেয়ার বাজার চাঙ্গা হয়ে ওঠে। আবার যদি এফআইআইরা হঠাৎ করে শেয়ার বিক্রি করে দেয়, তবে শেয়ার বাজার থেকে টাকা বেরিয়ে যায় আর শেয়ার বাজার পড়তে শুরু করে। এখন এনএসডিএল এফপিআই ডেটা 2024-এর রিপোর্ট অনুযায়ী গত অগাস্ট মাসে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ভারতের ইকুইটি বা শেয়ার মার্কেট থেকে 12,000 কোটি টাকার বেশি তুলে নিয়েছে। জুলাই মাসে এই অঙ্কটা আরও বেশি ছিল, প্রায় 23,000 কোটি টাকা। ফলে যেটা হওয়ার সেটাই হয়েছে, ভারতের শেয়ার মার্কেট মুখ থুবড়ে পড়েছে। যদিও ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর বা দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এই অগাস্ট মাসে প্রায় 18,000 কোটি টাকার শেয়ার কিনেছে, তবুও বাজার টিকে থাকতে পারেনি, কারণ এফআইআইরা বিক্রির চাপটা এত বেশি দিয়ে ফেলেছিল, শেয়ার মার্কেট দাঁড়ায়নি। এখান থেকেই পরিষ্কার বোঝা যায় যে ভারতের বাজার এখনও অনেকাংশেই বিদেশি বিনিয়োগকারীদের ওপরেই নির্ভরশীল। এসআইপি বা ইনফ্লো যতই বাড়ুক না কেন, একবার যদি বিদেশিরা বিক্রি শুরু করে, সঙ্গে সঙ্গেই বাজারে বড় সড়ো কারেকশন চলে আসে। তাছাড়া রিসেন্টলি আরবিআইয়ের রেপো রেট কাট করার ইঙ্গিত দিয়েছে, এটাও কিন্তু একটা বড় কারণ। তাই এখন অনেকেরই প্রশ্ন, শেয়ার মার্কেট কি এখন নিরাপদ? এর স্পষ্ট উত্তর হলো না। এখন শেয়ার মার্কেট খুবই ঝুঁকিপূর্ণ। তাছাড়া ফাইন্যান্সিয়াল প্ল্যানাররা সবসময় বলেন যে সব ডিম এক ঝুড়িতে না রাখাই ভালো, অর্থাৎ পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন অবশ্যই দরকার। ঝুঁকিপূর্ণ ইকুইটির পাশাপাশি নিরাপদ ইনভেস্টমেন্টেও কিছু টাকা রাখা অবশ্যই বুদ্ধিমানের কাজ। আর এই কারণেই কোটি কোটি ভারতীয় এখন তাদের টাকার একটা অংশ ফিক্সড ডিপোজিট বা এফডি করে রাখছেন, কারণ এফডি এখন ভালো ফেরত দেয়। আর আরবিআইয়ের তথ্য অনুযায়ী 2024 সালে ভারতের এফডি মার্কেটের সাইজ 180 ট্রিলিয়ন টাকার সীমাকে ছাড়িয়ে গেছে। এতে প্রমাণিত হয় যে এফডি এখন সবচেয়ে জনপ্রিয় এবং নিরাপদ ইনভেস্টমেন্ট অপশন। আর এফডির ক্ষেত্রে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য অ্যাপগুলোর একটা হলো স্টেবল মানি অ্যাপ। এটি দাবি করে যে এরা দেশের সর্বোচ্চ এফডি ইন্টারেস্টকে অফার করে। যেমন বর্তমানে সূর্যোদয় স্মল
ফাইন্যান্স ব্যাংকে সাধারণ গ্রাহকদের জন্য 8.2% এবং সিনিয়র সিটিজেনদের জন্য 8.4% সুদ দিচ্ছে। সবচেয়ে ভালো ব্যাপার হলো আপনাকে কোনো সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে না। এই একটা অ্যাপ দিয়েই আপনি একাধিক ব্যাংক এবং এনবিএফসিতে এফডিতে বিনিয়োগ করতে পারবেন, আর এর সব কিছুই এক জায়গা থেকেই ট্র্যাক করতে পারবেন। তাছাড়া এখানে আপনি 200টার বেশি ব্যাংকের এফডির রেট তুলনা করতে পারবেন, আর সরাসরি 9টা টপ ব্যাংক এবং 3টি এফবিএফসিতে ফিক্সড ডিপোজিট করতে পারবেন। মাত্র 1000 টাকা দিয়ে এফডি শুরু করা যায়। এফডি করার সাথে সাথেই ব্যাংক থেকে সরাসরি এসএমএস এবং ইমেল কনফার্মেশন আসে, যাতে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার টাকা ঠিকঠাক জমা হয়েছে। তাছাড়া জরুরি প্রয়োজনে এফডি ভেঙে এই অ্যাপ থেকেই সঙ্গে সঙ্গে আপনি টাকা তুলেও নিতে পারবেন। এখন 30 লক্ষেরও বেশি ইউজারের ভরসায় স্টেবল মানি ভারতের অন্যতম বড় ফাইন্যান্সিয়াল ব্র্যান্ডে পরিণত হয়েছে। তাই আপনার কষ্টার্জিত টাকা যদি নিরাপদ এবং নিশ্চয়তা সম্পন্ন উচ্চ ফেরত চান, তাহলে আজই স্টেবল মানি অ্যাপে এফডি খুলুন। অ্যাপসের লিংক রয়েছে ডেসক্রিপশনে এবং ফার্স্ট পিন কমেন্টে। ডাউনলোড করতে ভুলবেন না। তো চলুন মূল আলোচনায় ফিরি। দেখুন, যেটা বলছিলাম, ভারতের বাজার থেকে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা যখনই টাকা তুলে নেওয়া শুরু করেছে, তখন থেকেই ভারতের শেয়ার মার্কেটে পতন শুরু হয়েছে। কিন্তু কেন ভারতের শেয়ার মার্কেট থেকে বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফেরাচ্ছে, এর পেছনে যে কারণটা রয়েছে, চলুন সেটাই বিস্তারিতভাবে আলোচনা করি। আসল ঘটনা হলো, ভারত ও আমেরিকার মধ্যে একটা বাণিজ্য চুক্তি হওয়ার কথা ছিল, যেটা বহুদিন ধরে ঝুলে আছে। কিন্তু কেন? এর কারণ হলো বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার আমেরিকা ফার্স্ট নীতি। ডোনাল্ড ট্রাম্প যে কোনো মূল্যে ভারতের কৃষিক্ষেত্রের বাজার আর দুগ্ধজাত পণ্যের বাজার দখল করতে চায়। আমেরিকা চায় তারা তাদের কৃষি পণ্য, বিশেষ করে জেনেটিক্যালি মডিফাইড বীজ ও শস্য এবং দুগ্ধজাত পণ্য ভারতের বাজারে বিক্রি করবে। আর এজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি ছিল ভারত যেন আমেরিকার কৃষি পণ্য এবং দুগ্ধ পণ্যের ওপরে শুল্ক কমায়, যাতে আমেরিকান কৃষি পণ্য এবং দুগ্ধ পণ্য সহজেই ভারতীয় বাজারে প্রবেশ করতে পারে এবং ভারতের বাজারে আমেরিকান কৃষি ও দুগ্ধ পণ্যের বিক্রি বাড়ে। কিন্তু কথা হলো, ভারত একটা কৃষি নির্ভর দেশ। ভারতের মোট কর্মসংস্থানের প্রায় 42% এখনও কৃষির ওপরে নির্ভরশীল এবং সাথে সাথে ভারত এখন বিশ্বের সর্ববৃহৎ দুগ্ধ উৎপাদনকারী দেশ। ভারতীয় দুগ্ধ বাজারের আকার বর্তমানে 130 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি, যেখানে প্রায় 8 কোটির বেশি ক্ষুদ্র এবং মাঝারি কৃষক পরিবার সরাসরি যুক্ত রয়েছে। এই অবস্থায় যদি আমেরিকার সাবসিডাইজ দুগ্ধ এবং কৃষি পণ্য ভারতের বাজারে ঢুকে পড়ে, তাহলে দেশীয় উৎপাদকরা মারাত্মক ক্ষতির মুখে পড়বে। এই কারণে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমাদের আমেরিকান কৃষি পণ্যের প্রয়োজন নেই এবং এই খাতে কোনো রকম শুল্কও কমানো হবে না। মোদ্দা কথা, নরেন্দ্র মোদী আমেরিকার জন্য ভারতের কৃষি ও দুগ্ধ বাজার খুলে দিতে অস্বীকার করেন। भारत अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। কৃষি ও দুগ্ধ ক্ষেত্র ছাড়াও ভারত ও আমেরিকার মধ্যেকার দ্বন্দ্বের আরেকটা বড় বিতর্কিত ইস্যু হলো আইটি সেক্টর। আমরা জানি, যুক্তরাষ্ট্রের আইটি খাতে ভারতীয় ইঞ্জিনিয়ারদের আধিপত্য দীর্ঘদিনের। H-1B ভিসা নিয়ে ভারতীয়রা দীর্ঘদিন ধরে আমেরিকার আইটি সেক্টরের প্রায় 70 থেকে 75% দখল করে আছে। এই পরিস্থিতি বদলাতে ট্রাম্প প্রশাসন হায়ার আমেরিকান নীতি চাপিয়ে দেয় এবং H-1B ভিসা দেওয়ার ক্ষেত্রেও সীমাবদ্ধতা আনে। তার উদ্দেশ্য ছিল আমেরিকানদের বেশি চাকরি দেওয়া, কিন্তু বাস্তবে যদি ভারতীয়দের বাদ দিয়ে আমেরিকানদের দিয়ে একই কাজ করানো হয়, তাহলে কোম্পানিগুলোর খরচ 2 থেকে 3 গুণ বেড়ে যাবে। মার্কিন কর্পোরেশনগুলো আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। অথচ এই বাস্তবতা ট্রাম্প প্রশাসন উপেক্ষা করে। এমন একপেশে সিদ্ধান্ত এবং আলোচনা স্থবিরতার কারণে ভারত ও আমেরিকার ট্রেড ডিল বা বাণিজ্য চুক্তি কার্যকর হয়নি। উপরন্তু 2019 সালে যুক্তরাষ্ট্র ভারতকে জিএসপি বা জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্সের সুবিধা থেকে বাদ দিয়ে দেয়, যার ফলে প্রায় 5.6 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ভারতীয় রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়। এর পাল্টা জবাবে ভারতও 28টি মার্কিন পণ্যের ওপরে অতিরিক্ত শুল্ক আরোপ করে। পরবর্তীতে 2025 সালে
ট্রাম্প প্রশাসন ভারতীয় রপ্তানির ওপরে 50% পর্যন্ত শুল্ক আরোপ করলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও খারাপের দিকে যায়। আর এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পকে পাত্তা না দিয়ে যেভাবে রাশিয়া এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, তাতে নিকট ভবিষ্যতে ভারতের ওপরে ট্রাম্প যে আরও বেশি পরিমাণে ট্যারিফ চাপাবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর ভারত যে তার পাল্টা প্রতিক্রিয়া করবে এটাও একেবারে নিশ্চিত। আর এই সব কিছুর ফলে ভারতের মার্কেট সম্পর্কে বিদেশি বিনিয়োগকারীদের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। কারণ আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক যখন অনিশ্চিত থাকে তখন বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। 2019-20 সালে এই ধরনের অনিশ্চয়তার কারণে বিদেশি বিনিয়োগকারীরা প্রায় 12,000 কোটি টাকার শেয়ার বিক্রি করে দিয়েছিল, যার সরাসরি প্রভাব কিন্তু ভারতীয় শেয়ার মার্কেটে পড়েছিল। আর এখন নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প যেরকম অনড় অবস্থায় আছে, তাতে নিকট ভবিষ্যতে দুই দেশের মধ্যে কোনো সমাধান সূত্র বের হবে বলে মনে হচ্ছে না। তাছাড়া ভারতের পণ্যের ওপরে আমেরিকার 50% এক্সট্রা ট্যারিফ বসানো হয়েছে এবং আমেরিকান পণ্যের ওপরেও ভারত পাল্টা কর বসানোর ফলে ভারত এবং আমেরিকার মধ্যে এক রকমের ঠান্ডা বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেছে। ফলে বিদেশি বিনিয়োগকারীদের একরকম ভয় তৈরি হয়ে গেছে। এমন পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগকারীরা ভাবছেন, ভারতের অর্থনীতি কি ভবিষ্যতে স্থিতিশীল থাকবে? আমাদের বিনিয়োগ কি নিরাপদ? এই সন্দেহ থেকেই অনেক বিনিয়োগকারী ঝুঁকিতে টাকা তুলে নিচ্ছে ভারতীয় মার্কেট থেকে। আর একবার কোনো মার্কেট থেকে টাকা তোলা শুরু হলে ক্যাসকেডিং এফেক্ট শুরু হয়ে যায়, অন্যরাও টাকা তুলতে শুরু করে। আর বাজার থেকে এত পরিমাণ মূলধন বেরিয়ে যাওয়া মানেই শেয়ারের দামের ওপরে চাপ পড়া, শেয়ার মার্কেট ফল করে যাওয়া। কারণ হঠাৎ এত বিক্রি হলে শেয়ারের দাম পড়তে শুরু করে, আর তখন সাধারণ বিনিয়োগকারীদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। এর ফলে বাজার আরও নিচে নেমে যায়। অর্থাৎ মূল সমস্যাটা হচ্ছে আস্থার। অতএব এটা এখন স্পষ্ট যে কৃষি ও দুগ্ধ খাতের সুরক্ষা, আইটি কর্মসংস্থানের জটিলতা এবং মার্কিন প্রশাসনের একতরফা নীতির কারণে ভারত ও আমেরিকার মধ্যে চলমান ঠান্ডা বাণিজ্য যুদ্ধের ফলশ্রুতিতে বিনিয়োগকারীদের আস্থা কমেছে এবং বাজারে অস্থিরতা বেড়েছে। সব মিলিয়ে এখন পরিস্থিতি একেবারেই ভালো নয়। একদিকে বিদেশি বিনিয়োগকারীদের বিক্রি, অন্যদিকে ভারতীয় কোম্পানিগুলোর হতাশাজনক ফলাফল এবং টেকনিক্যাল দুর্বলতা সবে কিন্তু বাজারকে একসঙ্গে চাপে রাখছে। বিশেষজ্ঞরা বলছেন এই দুরবস্থা হয়তো আরও কিছুদিন চলতে পারে, তবে এটাকে আতঙ্কের সংকেত না ভেবে বরং এটিকে রিব্যালেন্সিং প্রক্রিয়া হিসাবে দেখাই উচিত। তো এই হলো সামগ্রিক চিত্র। আশা করি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। তাই এখন যদি আপনি আপনার কষ্টার্জিত টাকা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের বদলে ফিক্সড ডিপোজিটে করে নিরাপদে এবং ভালো ফেরত পেতে চান, তাহলে স্টেবল মানি অ্যাপে এখনই এফডি করতে পারেন। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে এবং প্রথম পিন কমেন্টে দেওয়া আছে। যাই হোক, আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে জানাবেন ভারতের কৃষি এবং দুগ্ধ বাজারে আমেরিকাকে প্রবেশ করতে না দিয়ে নরেন্দ্র মোদী কি ঠিক করেছেন? আপনার সুচিন্তিত মতামতের অপেক্ষায় রইলাম। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।